আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। শুরুতেই শিরোনাম। ভারতীয় কূটনীতিকদের পরিবার প্রত্যাহারের সংকেত বুঝতে পারছে না সরকার, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। ক্রিকেটারদের না পাঠালেও শুটিং দলকে ভারতে যাওয়ার অনুমতি। পোস্টাল ভোট 4,32,000 প্রবাসীর ভোটদান সম্পন্ন করেছেন। ঢাকা করাচি বিমানের ফ্লাইট চালু কাল, টিকিট কেনার হিড়িক। দ্বিতীয় ট্রিপেও 80% বুকিং। খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানিয়ে ভারতের লোকসভায় নীরবতা। 3 জেলায় নামছে 38 প্লাটুন বিজিবি। ঢাকার প্রবেশপথে বসবে চেকপোস্ট। শেরপুর 3 আসনে চেয়ারে বসানে বিএনপি জামাত সংঘর্ষ, আহত অর্ধশতাধিক। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। বাংলাদেশ থেকে ভারতীয় কূটনীতিক কর্মকর্তাদের পরিবারের সদস্যদের নিরাপত্তা উদ্বেগের কথা সরকারকে জানানো হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি বলেন, তাদের প্রত্যাহারের বিষয়টি আসলে কোনো বার্তা কিনা সেটা স্পষ্ট নয়। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি মনে করেন, ভারতের এই প্রত্যাহারের সংকেত শঙ্কার কিছু নেই। মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, বর্তমানে দেশে বড় ধরনের কোনো গন্ডগোল নেই। ছোটখাটো ধাক্কাধাক্কি বা মারামারি ছাড়া বড় কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। তবে সংকেত যে কি তা একেবারেই বুঝতে পারছি না। এটা তাদের নিজস্ব ব্যাপার। তারা তাদের কর্মচারীদের ফিরে যেতে বলতেই পারেন। কেন বলেছেন আমি তার কারণ খুঁজে পাইনি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সরকার চায় সর্বোচ্চ সংখ্যক বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক নির্বাচন পর্যবেক্ষণে আসুক। এক্ষেত্রে আগ বাড়িয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো উদ্যোগ নেবে না, তবে কেউ আসতে চাইলে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে। বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করে রোহিঙ্গাদের সৌদি আরবে যাওয়ার প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, আমাদের ত্রুটির কারণে প্রচুর রোহিঙ্গা বাংলাদেশের পাসপোর্ট নিয়ে সেখানে গেছে বহু বছর আগে। তখন হাতে লেখা পাসপোর্ট ছিল। এর মধ্যে প্রচুর দুর্নীতির অভিযোগও রয়েছে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, যারা আমাদের পাসপোর্ট নিয়ে সৌদি আরবে গেছেন, সৌদি কর্তৃপক্ষ তাদের পাসপোর্ট নবায়নের জন্য আমাদের উপর চাপ দিচ্ছে। তিনি বলেন, ভিন্ন স্বার্থের কারণে শেষ পর্যন্ত 69,000 রোহিঙ্গাকে পাসপোর্ট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে পাসপোর্ট দেওয়া মানেই তারা বাংলাদেশের নাগরিক এমন নয় বলেও তিনি উল্লেখ করেন। টি-20 বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের ম্যাচগুলো ছিল ভারতে। আইপিএলে মোস্তাফিজকে অন্যায়ভাবে বাদ দেওয়ার পর বাংলাদেশ দল নিরাপত্তার কারণে ভেন্যু পরিবর্তনের দাবি তুলেছিল। আইসিসি শ্রীলঙ্কার পরিবর্তে ভারতেই খেলার সিদ্ধান্তে অনড় থাকে। এতে বাংলাদেশ সরকার ক্রিকেটারদের নিরাপত্তা চিন্তা করে ভারত সফরের অনুমতি দেয়নি। বাংলাদেশের সঙ্গে ভারতের রাজনৈতিক কূটনৈতিক সম্পর্কে উত্তেজনা চলছে, যার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। ক্রিকেট দল ভারতে না যাওয়ায় এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা ছিল। কয়েকদিন অপেক্ষার পর আজ বুধবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয় শুটার রবিউল ইসলাম ও কোচ শারমিন আক্তারকে ভারতে যাওয়ার অনুমতি দিয়েছে। আজ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব অঙ্গাজাই মার্মা এই সংক্রান্ত একটি আদেশ জারি করেন। এই চিঠি ভারতের বাংলাদেশ হাইকমিশনার, ঢাকার ভারতীয় দূতাবাস সহ সকল সংশ্লিষ্ট জায়গায় প্রেরণ করা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুবুল আলম একজন শুটার ও শুটিং কোচকে অনুমতি দেওয়ার কারণ প্রসঙ্গে বলেন, শুটিং ফেডারেশনকে আমরা টুর্নামেন্টের আয়োজকদের কাছ থেকে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানাতে বলেছিলাম। তারা নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে আশ্বস্ত হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে আমরা অনুমতি প্রদান করেছি। বাংলাদেশ ক্রিকেট দল ভারতে যায়নি নিরাপত্তার কারণে। এজন্য বিশ্বকাপের মতো আসর খেলছে না তারা। সেই ভারতে দেশের অন্য ডিসিপ্লিনের ক্রীড়াবিদ কি নিরাপদ? ক্রীড়াঙ্গনে এই প্রশ্ন উঠেছে জোরে সোরে। এর ব্যাখ্যায় মন্ত্রণালয়ের সচিব বলেন, ক্রিকেট ও শুটিং এর বিষয়টি ভিন্ন। ক্রিকেটে মুস্তাফিজ ও পরবর্তীতে বিশ্বকাপে নিরাপত্তা নিয়ে শঙ্কার পর্যবেক্ষণ আইসিসি দিয়েছে ও তাদের পক্ষ থেকে বাংলাদেশ দলের বিশেষ নিরাপত্তার কোনো নিশ্চয়তা ছিল না। শুটিং রেঞ্জ একটি সংরক্ষিত জায়গা। শুটিং এ জনসম্পৃক্ততাও কম। শুটিং এ নিরাপত্তা নিয়ে ইস্যু হয়নি এবং আয়োজকরা বাংলাদেশের শুটারদের নিরাপত্তা নিশ্চিতও করেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী 4,32,989 জন প্রবাসী ভোটার ভোট দান সম্পন্ন করেছেন। আজ বুধবার প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ওসিভি এসডিআই প্রকল্পের টিম লিডার সালিম আহমেদ খান বাংলাদেশ সংবাদ সংস্থাকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বুধবার সকাল 10:30 পর্যন্ত পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী 7,66,862টি ব্যালট সংশ্লিষ্ট প্রবাসী গন্তব্যের দেশে পৌঁছেছে। 4,99,328 জন প্রবাসী ভোটার ব্যালট গ্রহণ করেছেন।
দীর্ঘ 14 বছর পর আবারও ঢাকা করাচি রুটে সরাসরি ফ্লাইট চালু হতে যাচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে এই নন-স্টপ ফ্লাইট পরিচালনা শুরু হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, এরই মধ্যে উদ্বোধনী ফ্লাইটের 162টি আসনের সবকটি টিকিট বিক্রি হয়ে গেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বশরা ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, প্রথম ফ্লাইটে কোনো আসন ফাঁকা নেই। দ্বিতীয় ফ্লাইটেরও 80% বেশি টিকিট বিক্রি হয়ে গেছে। ঢাকা থেকে ফ্লাইট উড্ডয়ন করবে রাত 8টায় এবং করাচি পৌঁছাবে স্থানীয় সময় রাত 11টায়। করাচি থেকে রাত 12টায় ছেড়ে ঢাকায় পৌঁছাবে পরদিন ভোর 4:20 ঢাকা করাচি 1471 মাইল পথ অতিক্রমে ব্যবহার করা হবে 162 আসনের বোয়িং 737 উড়োজাহাজ। যাত্রার সময় হবে প্রায় 3 ঘন্টা। সরাসরি ফ্লাইট চালু হওয়ায় ট্রানজিট ছাড়াই যাতায়াত সম্ভব হবে। এতে যাত্রীদের সময় বাঁচবে এবং রাউন্ড ট্রিপে খরচ কমবে সর্বনিম্ন 30,000 টাকা পর্যন্ত। উল্লেখ্য, নিরাপত্তাজনিত কারণে 2012 সালে ঢাকা করাচি সরাসরি ফ্লাইট বন্ধ হয়ে যায়। ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় বাজেট অধিবেশনের প্রথম দিন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ অন্যান্য নেতার মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন দেশটির আইন প্রণেতারা। মৃতদের প্রতি শ্রদ্ধা জানাতে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ অন্যরা নীরবতা পালন করেন। ভারতীয় বার্তা সংস্থা ফ্রি প্রেস জার্নাল জানিয়েছে, বুধবার বাজেট অধিবেশন শুরু হয়। তার আগে বিমান দুর্ঘটনায় নিহত মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার, লোকসভার সাবেক 5 সদস্য এবং বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রস্তাব আনা হয়। এ সময় সবার নাম উচ্চারণ করা হয়। এরপর পার্লামেন্টের সদস্যরা দাঁড়িয়ে তাদের প্রতি সমবেদনা ও শ্রদ্ধা জ্ঞাপন করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামীকাল বৃহস্পতিবার থেকে রাজধানী ঢাকা সহ 3 জেলায় 38 প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। আজ বুধবার দুপুরে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরের 5 ব্যাটালিয়নের ট্রেনিং গ্রাউন্ডে এক সংবাদ সম্মেলনে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান এ তথ্য জানান। এ সময় জানানো হয়, ঢাকা সেক্টরের আওতাধীন বিজিবি 5 ব্যাটালিয়ন এলাকায় মোট 38 প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হবে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 5টি সংসদীয় আসনে 11 প্লাটুন, সাভার ও ধামরাইয়ের 2টি আসনে 6 প্লাটুন, ফরিদপুরের 4টি আসনে 13 প্লাটুন এবং মানিকগঞ্জের 3টি আসনে 8 প্লাটুন সৈন্য দায়িত্ব পালন করবে। শেরপুর 3 শ্রীবর্দী ঝিনাইগাতি আসনে নির্বাচনী ইশতেহার অনুষ্ঠানের মঞ্চে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় দুপক্ষের 50 জনের বেশি আহত হয়েছেন। একই সাথে কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ বুধবার দুপুরে ঝিনাইগাতি উপজেলার মিনি স্টেডিয়াম মাঠে ইশতেহার অনুষ্ঠান শুরু হওয়ার আগেই এ সংঘর্ষের ঘটনা ঘটে। উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব ঘোষিত ঝিনাইগাতি উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাচনী ইশতেহার পাঠের আয়োজন করা হয়। সে অনুযায়ী বিভিন্ন দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও নেতাকর্মীরা অনুষ্ঠান স্থলে হাজির হন। এরপর অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আশরাফুল আলম রাসেল আসেন। এ সময় তিনি সহ প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা মঞ্চে বসেন, কিন্তু স্থানীয় বিএনপি ও জামায়াতের কয়েকজন কর্মী সমর্থক সামনের সারির চেয়ারে বসা নিয়ে হট্টগোল শুরু করেন। এরপর কথা কাটাকাটির এক পর্যায়ে দুপক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও চেয়ার নিক্ষেপ শুরু হয়। এ সময় মঞ্চের সামনে রাখা কয়েকশো চেয়ার ভাঙচুরও করা হয়। এতে উভয় পক্ষের 50 জনের বেশি আহত হন। একই সাথে বিক্ষুব্ধ জনতা অনুষ্ঠান স্থলে থাকা কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর অগ্নিসংযোগ করেন। সংঘর্ষের পরও দীর্ঘ সময় ধরে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকে। আশপাশের লোকজনের সহযোগিতায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। দর্শক, আমার দেশ টপ নিউজের আয়োজন আজ এ পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।